আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে বিবদমান সেই ইস্যু নিয়ে, সেটির একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে। কারণ এটি এমন একটি বিষয়, যেই বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। আইনি দৃষ্টিকোণ থেকে সেটি একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য, সমাধান করার জন্য রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়ায় তৎপর থাকে। এবং আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপায় হিসেবে মনে করি যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট এবং জনদুর্ভোগ তৈরি করে না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে, মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয়, সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। এবং আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে, সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে, সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি। শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে। একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয়, একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বক্তব্য রাখা প্রয়োজন। কারণ এটি এমন একটি বিষয়, যে বিষয় নিয়ে আপনারা জানেন যে যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে, এর আগে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এটির একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি। এবং সেই সমাধানটি হবে আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা, তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে, তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা দেখুন যে 2018 সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর 9ম থেকে 13তম গ্রেডে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে। আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হলো, শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করার, সে জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের কিছু প্রশ্ন রয়েছে, যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল। বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে 3টি পৃথক অঙ্গ, তার প্রতি স্বাতন্ত্র্যীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের, সুনাগরিকদের যে সম্মান রয়েছে, সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না। সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জাগা নিয়ে নয় এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরও বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং বিবদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে, সেই সময় সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের স্ট্যাটাস স্কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে, আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে, সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক,
অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি শুরু হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি, যেটির জন্য আমরা মনে করি যে একটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব, সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি। এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের, সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি, তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন, বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন, সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না। যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ, সাংবিধানিক অনুশাসন এবং আমাদের জনপ্রতিনিধিত্বমূলক সরকারদের যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে, সেই জায়গায় এই ধরনের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য, আগামী দিনের জন্য, আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভকর নয় বলে আমরা মনে করি। যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিরিয়ে নিয়ে আসে। আমরা ক্লাস করব, আমরা পরীক্ষায় ফিরব, আমরা লাইব্রেরিতে সময় দেব, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখবো, আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়ার তৈরি করব। শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে, যৌক্তিক বক্তব্য থাকে, শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে। সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি, দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করি, গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিষহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের যানজট তৈরি না করে, দুর্বিষহ জীবন যন্ত্রণা না করে, বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি, শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি, সেই জায়গায় এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেই বলে আমরা মনে করি। গত কয়েকদিন ধরে ঢাকা শহরের নাগরিকেরা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের অনেকে বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা মেডিকেল কলেজের জন্য, বারডেমের জন্য উদ্দেশ্য করছে, ঘন্টার পর ঘন্টা তাদের অতিক্রম করতে হচ্ছে। সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময় অফিসে যেতে পারছে না, অফিসে সুনির্দিষ্ট সময় বাসায় ফিরবে সেটির সুযোগ হচ্ছে না। এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময়ে 15 লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এই এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কিনা, পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে সঠিক সময়ে ফিরে আসতে পারবে কিনা, সেই নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে তারা কিন্তু যাচ্ছে। এর বাইরে অপ্রয়োজনীয়ভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে রেলে ব্লকেট দেওয়া এবং যেখানে আমরা দেখছি যে সবাই যেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে, যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্ষের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার, যেটি বলছে যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক, সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি। যে কারণে সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। ব্লকেট থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক, ন্যায়সঙ্গত, অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকব এবং এটি স্মার্ট পদ্ধতিতে পলিসি ডিসকাশনের মাধ্যমে, আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, প্রয়োজনে বিচার বিভাগের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার, সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমেই এটির একটি সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি। আমরা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আপনারা জানেন যে অবৈধভাবে, বেআইনিভাবে সিট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটি আইনিভাবে লড়াই করেছে, অপেক্ষা করে থেকেছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতক্ষণ না পর্যন্ত সেই হাইকোর্টের
যে নির্দেশনা ছিল সেটি প্রতিপালিত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। আমরা মনে করি যে ন্যায়সঙ্গতভাবে লড়াই করার যখন আরও উত্তম উপায় থাকে সেই উত্তম উপায় অবলম্বন করাই আমরা সমীচীন বলে আমরা মনে করি, যে কারণে বিদ্যমান সমস্যা মব জাস্টিসের মাধ্যমে সমাধান নয়, এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসি, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বমূলক শেখ হাসিনা সরকারের বিচার বিবেচনার মাধ্যমেই আমরা মনে করি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি। এবং একই সঙ্গে আজকে এই যে যারা এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র আন্দোলনটি গড়ে উঠেছে, সেখানে আমরা দেখছি যে বৈষম্য নিরসন করার জন্য আরও সুচিন্তিত যে পথগুলো রয়েছে সেগুলো বাতলে দেওয়ার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সময়েও যেখানে আমরা জেন্ডার সমতার কথা বলি, যেখানে আমরা নারীদের সমান অংশগ্রহণের কথা বলি, যেখানে আমরা প্ল্যানেট 50-50 প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনার সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণে যেখানে আমরা আজকে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে এবং উচ্চ শিক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বাড়িয়েছি। উচ্চ মাধ্যমিকে নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে। আজকে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে যে 50 লাখের মতো শিক্ষার্থী রয়েছে তার 52% হচ্ছে আমাদের ছেলে, 48% মেয়ে। কিন্তু আমাদের প্রশাসনিক চাকরিতে আপনাদের সঙ্গে আমরা এই তথ্যটি শেয়ার করতে চাই, বাংলাদেশের প্রশাসনিক চাকরিতে এখনও 25% নারী অংশগ্রহণ করে। সর্বশেষ 2018 সালের পরিপত্র জারি হওয়ার আগের যে 3টি বিসিএস পরীক্ষা, সেই 3টি বিসিএস পরীক্ষার 100 জন ক্যাডারের মধ্যে 75 জনই গড়পড়তা 75 জনই পুরুষ এই চাকরি পরীক্ষাগুলোতে নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং এবং 2018 সালের বাস্তবতার পরবর্তী দুটি বিসিএস বিশেষ বিবেচনা, বিশেষ করে নারীদের সংখ্যাটি যেন হুট করে কমে নিয়ে আসে, সে কারণে বিশেষ প্রবিধান অনুসরণ করার কারণে সেটি 24% 25% ছিল। 43তম বিসিএসে সেই নারীদের অংশগ্রহণ, নারীদের 100 জনের মধ্যে মাত্র 20 জন নারী কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন? আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই, নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা এটি সুচিন্তিত মতামত বলে আমরা মনে করি না। এবং এটি শুধুমাত্র আজকে সেখানে গুটি কয়েক আন্দোলনকারী বলছে তারা নারীরা কোটা চায় না, নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করি, যেখানে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করা সম্ভব। বাংলাদেশে 100 জনের মধ্যে 75 জন ছেলে সরকারি চাকরিতে যায় এবং সর্বশেষ বিসিএসে মাত্র 100 জনের মধ্যে 20 জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে। আমরা 2018 সালে পরিপত্র জারি করার আগের বিসিএসে 21 জন, মাত্র 21 জন সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা সেই 21 জন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে। পরবর্তী দুটি বিসিএসে আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, পরবর্তী দুটি বিসিএসে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নিরীক্ষা ক্যাডারে, একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে। পার্বত্য চট্টগ্রামের আমাদের এই জনগোষ্ঠীর যে পর্যাপ্ত প্রতিনিধিত্ব সরকারি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। আমরা মনে করি যে সেই পর্যাপ্ত প্রতিনিধিত্বটি বিদ্যমান প্রক্রিয়া আমরা নিশ্চিত করতে পারিনি। অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায়, সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সমতা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য নিরসন করার জন্য আমাদের পার্বত্য জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই সংবেদনশীলতা আমাদের প্রদর্শন করতে হবে বলে আমরা মনে করি। এর বাইরে আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে, আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, নিম্নবর্গীয় যে জনগোষ্ঠী রয়েছে, বাংলাদেশের মফস্বলে যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চল থেকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব কিন্তু আমরা পূর্ণাঙ্গ মাত্রা এখনও নিশ্চিত করতে পারিনি। মেট্রোপলিটন নির্ভর চাকরি ব্যবস্থাকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের চাকরি পদ্ধতি ব্যবস্থা সমতার স্বার্থে, বৈষম্য নিরসনের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের শ্রমিকের সন্তান, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব আমরা মনে করি যে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। সে কারণে অবশ্যই এক ধরনের প্রগ্রেসিভ ব্যবস্থা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গ্রহণ করতে হবে, বিচার বিভাগের পর্যবেক্ষণে সেটি আসবে বলে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। এই বাস্তবতাগুলোর আলোকে আমরা মনে করি যে আমাদের সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে এবং যেখানে আমরা নিজেরা নির্ধারণ করে দিচ্ছি আজকে শাহবাগে কিংবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে আমরা এখানে নিজেরা যদি পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদের ভাগ্য নির্ধারণ করে দিই, বাংলাদেশের কক্সবাজারে কিংবা চট্টগ্রামে একজন মাদ্রাসায় যে মেয়েটি পড়ছে, স্কুলে যে মেয়েটি পড়ছে, বাল্যবিবাহ, যৌতুক এসব নিরসন করে যে মেয়েটি আজকে লড়াই করছে, তার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বাংলাদেশ ছাত্রলীগ কখনোই স্বীকার করবে না। বাংলাদেশের প্রত্যেকটি মেয়ের নিরাপত্তা, প্রত্যেকটি মেয়ের স্বাধীনভাবে বেড়ে ওঠা, প্রত্যেকটি মেয়ের চাকরির নিশ্চয়তা এবং সাংবিধানিক প্রোটেকশনকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে সমর্থন করে। আজকে প্রিয় বন্ধুগণ,
যে কারণে সংবিধানে আমাদের 29 ধারার মধ্যে যেটি রয়েছে সমতার যে নীতি রয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, ব্যাকওয়ার্ড সিটিজেনের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেটি প্রতিপালিত হওয়ার জন্য আহ্বান জানাই। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমাদের একটি স্লোগান দেওয়া হচ্ছে, এটি অনেক সময় পপুলিস্ট স্লোগান হলেই যে সেটিকে সমর্থন করতে হবে সেটিকে আমরা মনে করি না। আজকে মেধা না কোটা এ ধরনের একটি স্লোগান দেওয়া হচ্ছে, তার মানে বলা হচ্ছে যে মেধা এবং কোটা দুটি বৈপরীত্যমূলক ধারণা। আসলে কিন্তু সেটিও সঠিক ধারণা নয়, কারণ যারা এর আগে পরিপত্র অনুযায়ী যারা কিংবা আমাদের বিভিন্ন প্রগ্রেসিভ কোটা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশ নয়, যে কোনো কল্যাণধর্মী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যারা বিশেষ ধরনের প্রোটেকশন পায় তারাও কিন্তু সবাই মেধাবী। এখানে কে মেধাবী না, মেধার টেন্ডার দেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। এখানে মেধা বিতরণ বোর্ড তো কেউ আর গঠন করেনি যে কে মেধাবী না। যারা চাকরি পাচ্ছে তারা যেমন মেধাবী, যারা চাকরি পায় না তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। এবং একই সঙ্গে সবচেয়ে বড় বিষয়, যারা এই আমাদের সরকারি যে রাষ্ট্রীয়ভাবে যে আমরা সুরক্ষা নীতিগুলো দিই, সেই সুরক্ষা নীতিগুলোও কিন্তু যারা পায় তাদেরও কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হয়, তাদেরও রিটেন পরীক্ষায় পাস করতে হয়, ভাইভাতেও তাদেরকে পাস করতে হয় এবং সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলো আমরা দিই সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ রাষ্ট্রের ভারত, সেখানে কিন্তু আমাদের যে শিডিউল কাস্ট রয়েছে এসসি আমাদের, এবং ট্রাইব কাস্ট যেগুলো রয়েছে এসটি যেটিকে বলে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি যেটি রয়েছে, এবং ইকোনমিক্যালি উইকেন্ড যে ক্লাসটি রয়েছে বিশেষ করে উইমেনদের জন্য যেটি দেওয়া হয় সেটির জন্য কিন্তু আমাদের সংরক্ষণের বিধান রয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি সুনিশ্চিত করা হয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের পৃথিবীর প্রত্যেকটি দেশে বিশেষ করে বিভিন্ন জনজাতি যেখানে থাকে, বিভিন্ন জাতি সেখানে থাকে, প্রত্যেকটি জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট বিধিবিধান থাকে, যে কারণে কোটা না মেধা এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো রাজনৈতিক উচ্চারণ নয় বলে আমরা মনে করি। আমরা অবশ্যই সমতা চাই, আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই, আমরা অবশ্যই সুযোগের সমতা চাই, অবশ্যই আমরা মেধাভিত্তিক কর্মসংস্থান চাই, এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে, আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে, যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত, যেই আন্দোলনের জন্য সরকার পক্ষই লড়ছে, যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক, যে আন্দোলনের পক্ষে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান করছি, সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি, এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা তাদের আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন, আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা, মেধা, যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন, আমাদের প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার সরকার তৈরি করে দিয়েছেন। তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল? দলীয় ক্যাডার এবং বিসিএস ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল? পিএসসিতে আজকে যে আস্থা তৈরি হয়েছে, পিএসসিতে যেভাবে স্বচ্ছতা মেধাভিত্তিক যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়েছে, এই পিএসসিকে হাওয়া ভবনের এক্সটেনশনে কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে। 24তম বিসিএস প্রশ্নভাষার বাস্তবতা, 27তম বিসিএস বাতিল করা, এবং ফিফা বিশ্বকাপের জন্য যেমন আমরা 4 বছর অপেক্ষা করি, সেই 4 বছরের অধিক সময় বিসিএস পরীক্ষার জন্য বিএনপি জামায়াতের সময় আমাদেরকে অপেক্ষা করত। দুর্নীতি ছাড়া, অনিয়ম ছাড়া, প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না। ছাত্র দলের ক্যাডার হওয়া মানেই বিসিএস ক্যাডার হওয়া,